নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছে বায়রার সাবেক সাংস্কৃতিক সম্পাদক কে মোবারক উল্লাহ শিমুল। জনাব শিমুল, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। আমরা আমাদের সহকর্মীর করার প্রতিবেদনটি দেখলাম, সেখানে যে বিষয়টা আসলে বলা হচ্ছে যে নারীরা তো আসলে তাদের ভাগ্যের পরিবর্তনের জন্য আসলে প্রবাসে যায় বা বিদেশ পাড়ি জমায়, কিন্তু সেখান থেকে এরকম তিক্ত অভিজ্ঞতা নিয়ে যখন ফিরতে হয়, এই বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখেন? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে সময় টিভিকে এই ধরনের একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনার জন্য। আপনি নারী শ্রমিক প্রেরণের জন্য বাংলাদেশে 2015 সালে সৌদি আরব এবং বাংলাদেশের একটা চুক্তি হয়। এই চুক্তির আলোকেই বাংলাদেশ থেকে নারী শ্রমিক যাওয়া আরম্ভ হয়। প্রথমার্ধে 2015, 16, 17, 18 পর্যন্ত যেহেতু ফার্স্ট টাইম ছিল, তখন শ্রমিকদের নারী শ্রমিক প্রেরণের বিষয়টা খুব একটা জটিল ছিল এবং সেখানে কিছু অনিয়ম হয়েছিল। কিন্তু ক্রমান্বয়ে এটা যখন সাস্টেনেবল হচ্ছিল মার্কেটটা, এখন এটা সংখ্যা সৌদি আরবের পার্ট থেকেও এটাকে খুব শক্তভাবে মনিটর করতেছে এবং আমাদের সরকারও মোটামুটি আগের থেকে এখন খুব সতর্ক এই বিষয়ে। আর যেই প্রাইভেট সেক্টর এটা প্রমোট করতেছে, নারী শ্রমিকদেরকে পাঠাচ্ছে, তারা প্রথমার্ধেই কিছু অনিয়ম থাকলেও আমরা যে একবারই শুধু যে ধোয়া তুলসী পাতা তা না, আমরা যে আমাদের সাথে যারা এই সেবাতে যারা জড়িত আছে তারাও যে একবারে ভুল ত্রুটি করেনি তা ঠিক না। কিন্তু এই বিগত 4 বছর পর্যন্ত, লাস্ট 4 ইয়ার্স কি 5 ইয়ার্স, এটাকে যে পরিমাণ আগের যে বদনাম ছিল, সে বদনামটুকু আস্তে আস্তে গুছিয়ে এটাকে এখন একটা পর্যায়ে নিয়ে আসছে, যেটা এখন যারা প্রফেশনালি হাউসমেটকে কর্মসংস্থান ব্যবস্থা করে জিরো কস্ট মডিউলে, তাদের পক্ষ থেকে যেই সমস্যাগুলো হয় সেটা তাৎক্ষণিকভাবে সমাধান করা হয়। এখন আমাদের দেশে যেটা নেতিবাচক যে জিনিসটা আমরা জানতে পারি, আমরা চাই না যে 1% প্রবলেমটা হোক, 1% হোক, এটা আমরা চাই না। কিন্তু আমরা এই জায়গাতে কেন পেরে যাচ্ছি না যে এই নারীরা এই বিদেশ যাওয়ার পূর্বে কিন্তু আমরা ক্ষুদ্র ঋণের দ্বারা ঋণ নিয়ে তারা পরিবার পরিচালনা করতো, কিন্তু যখনই জিরো কস্ট মডিউলটা স্টার্ট হলো, অর্থাৎ এই গৃহকর্মীদেরকে গ্রাম থেকে শুরু করে মেডিকেল কাজ, পাসপোর্ট তৈরি করা, ম্যান পাওয়ার করা এবং এমপ্লয়ারের নিকট পৌঁছানো পর্যন্ত কিন্তু আপনার এই এজেন্সির দায়ী দায়িত্ব এখনও আছে। সেখানে এই গৃহকর্মীরা বিদেশে গিয়ে যেই পয়সা আয় করে মান্থলি 1000 পরিমাণ, অর্থাৎ বাংলাদেশি 35 অথবা 40,000 টাকার মতো তারা পায়। এই টাকাটুকু কিন্তু আমাদের রেমিটেন্সে টোটালি কোনো জায়গাতে দিতে হয় না, হুন্ডির মাধ্যমে আসে না, এটা লিগেল ওয়েতে আসে। আবার আমরা যারা এই কর্মীদেরকে প্রেরণ করি জিরো কস্ট আমরা বলি, কিন্তু আমাদেরকে যে কমিশনটা দেয় সেটাও লিগেল ওয়েতে আসে। কিন্তু আমাদের দুঃখজনক হলো যে আমাদের যারা আমাদেরকে দেখভাল করবে, আমাদের দায়িত্ব নেবে, তাদের নিকট আমরা যদি যখনই আমরা গৃহকর্মী প্রেরণ করি, তখন যদি প্রবলেম সৃষ্টি হয়, আমরা কি সে সহায়তা আমরা পাচ্ছি না। জনাব শিমুল, আমরা যে এরকম নারী শ্রমিক পাঠানো হচ্ছে এবং এটা পুরোটাই তো আমাদের অর্থনৈতিক চেইনের সাথে সম্পৃক্ত, কিন্তু আপনি দেখতে পারেন প্রতিবেদন আমরা দেখলাম যে নারী শ্রমিকের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে, 57% আমরা দেখলাম কমে গিয়েছে। এই কারণ কি আপনাদের কাছে? এটা আপনাকে অসংখ্য, এটা খুব ভাইটাল পয়েন্ট এই সময়ের জন্য। অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব পাওয়ার পর থেকে আজকে পর্যন্ত আমরা দেখলাম যতগুলি অর্থাৎ সমবাজার ব্যাপকতা, অর্থাৎ সমাজের সমস্যাটা কি সেটা নির্ধারণ না করে এটাকে সংকুচিত করার কথা আমি বলবো না, অর্থাৎ এটাকে হয়তো বা কোনোভাবে কার বুদ্ধিতে আমরা জানি না, এমন কিছু পরিপত্র তারা জারি করেছে যার ফলে মহিলা গৃহকর্মী যেতে চায় না। তার কারণ হলো হঠাৎ করে তারা বলল 1 বছর বা 2 বছর যদি কোনো মহিলা গৃহকর্মী যদি ওখানে কাজ করে থাকে, ভাষাগত সে এক্সপার্ট, সে অনেক কিছু জানে, সে স্কিল, সে যদি আবার যেতে চায়, আমাদের মন্ত্রণালয় একটা পরিপত্র জারি করছে, তাকে 15 দিনের ট্রেনিং দিতে হবে। তো 3 দিনের ট্রেনিং দিতে হবে। আমরা যখন আন্দোলন করলাম, লক্ষ্য করেছেন পুরুষ শ্রমিকের সংখ্যা কিন্তু বাড়ছে, এই জিনিসটা কিন্তু তাহলে এই যে নারী কমছে এবং পুরুষ বাড়ছে, এটা একমাত্র ট্রেনিং সিস্টেম। তার কারণ হলো যারা পুরানো যাচ্ছে তাদেরকে যে 1 বছর 2 বছর থাকার পরও তারা যে যাচ্ছে, সরকার এখানে বলতেছে যে তোমরা 15 দিন 3 দিন ট্রেনিং দিতে হবে। এই 3 দিনের ট্রেনিংয়ের যে ঘেরাকলটা, এটা স্লট পেতে হয়। অর্থাৎ একটা হাউসমেট যখন যেতে চায়, সে পুরানো হাউসমেট, কিন্তু এখানে 3 দিনের যে স্লট নিতে হলে মিনিমাম 1 মাস লাগে। তাহলে 1 মাস পর্যন্ত সে অপেক্ষা করতে হয়। এই যে ধীরগতিতে যে যাওয়ার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা আমাদের সরকারই এটা বাধা সৃষ্টি করছে বলবো না, তারা হয়তো তাদের ভালো দৃষ্টিকোণ থেকে দেখছে, কিন্তু এই ফাঁকে যখন এমপ্লয়ার যখন চাপ দিচ্ছে, তখন ইথিওপিয়া এবং উগান্ডা থেকে হাউসমেট যাচ্ছে, আমাদের দেশ থেকে এখন আর যাচ্ছে না বললেই চলে। এটার জন্য আমাদের যেই আমলাতান্ত্রিক জটিলতা, বিশেষ করে কেন আমাদের প্রত্যাগত নারী কর্মী, কেন আমরা বললাম ফার্স্ট দ্রুত, মানে একটা সার্ভিস সেন্টার করে 1 দিনের ভিতরে তার পাসপোর্ট চেক করে তাকে তাদের ইমিগ্রেশন দেওয়া হোক,
চলে যাক, কারণ সে তো 1 বছর ছিল, তার তো ইন্টারভিউ কোনো প্রয়োজন নাই। কিন্তু তবুও একদিনের জন্য আমরা বলছিলাম, কিন্তু সেটাও শোনা হয়নি। 3 দিনের এটা ইমপ্লিমেন্ট করছে, 3 দিনের কারণে তাদের প্রায় 1 মাসের পিছনে পড়ে যাচ্ছে। যার কারণে আজকে মহিলা মাইগ্রেশন যারা যাচ্ছে তারা কিন্তু নতুন খুব কম যাচ্ছে, যারা পুরানো যাচ্ছে তাদেরকে গভর্নমেন্টের এই যে বিধিটা, এই বিধির কারণে তারা পিছিয়ে পড়ে যাচ্ছে। এবং আমাদের কাছ থেকে এটা চলে যাচ্ছে ইথিওপিয়া, চলে যাচ্ছে উগান্ডা, আদার্স কান্ট্রি। কারণ প্রতিযোগিতার বাজারের মধ্যে আপনার দিকে কেউ তাকাবে না, শুধু বাংলাদেশ দিকে তাকাই থাকবে তা না। এই জন্য আমাদের সরকার এই জায়গাতে বিশেষ করে পুরানো কর্মী যারা আছে তাদের বিষয়ে সদয় দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। জনাব শিমুল, আমরা নারী কর্মী কিংবা গৃহকর্মীর সংখ্যা যেখানে কমছে, সেখানে আমার একটা প্রশ্ন হচ্ছে যে অন্য কোনো শ্রমের বাজার কি নারীদের জন্য তৈরি হচ্ছে কিনা, এবং এই নতুন শ্রমের বাজার তৈরিতে আপনাদের কোনো পদক্ষেপ রয়েছে কিনা? হ্যাঁ, আমাদের গভর্নমেন্টও আমরা দেখি আসার পর থেকেই নিত্য নতুন অনেক বাজার রিসার্চ করতেছে, ওপেন করতেছে। কিন্তু আসলে সরকার যেটা করতেছে আমরা দেখলাম এই 14-15 মাসে সরকার বলছেন পৃথিবীর কোথাও কোনো দেশেই, সেন্ডিং কান্ট্রিতে আপনি দেখবেন পৃথিবীর কোনো সেন্ডিং কান্ট্রিতে কোনো গভর্নমেন্ট কোনো বিজনেস করে না, শুধু প্রাইভেট সেক্টরকে তারা সহায়তা করে। কিন্তু আমি দেখলাম এখানে দীর্ঘ 22 বছর আমার ব্যবসায়িক অবস্থান, আমি দেখলাম আমাদের একটা দেশ, যে দেশ ব্যবসা করতে চায়, অর্থাৎ বোয়েছেল নামে একটা প্রতিষ্ঠান আছে, আমরা তার বিরুদ্ধে না, কিন্তু যে কোনো দেশের সাথে চুক্তি করতে গেলে বোয়েছেলকে টানে। আমরা চাই যে প্রাইভেট সেক্টরকে তারা মনিটর করুক, আমরা তো তাদের আন্ডারে, তারা আমাদের অথরিটি, আমাদের যদি ভুল ত্রুটি থাকে তারা সংশোধন করবে। কিন্তু প্রাইভেট সেক্টরকে কোণঠাসা করে, প্রতিবয় লোকদের ইঙ্গিতে প্রাইভেট সেক্টরকে কোণঠাসা করে বোয়েছেলের মাধ্যমে গভর্নমেন্ট আজকে পর্যন্ত এই 14-15 মাসে কোনো দৃশ্যমান কিছু দেখাতে পারেনি। বাস্তবতা হলো আপনাকে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আপনি B2B পদ্ধতি, অর্থাৎ প্রাইভেট সেক্টরকে আপনি যদি কোনো আইন করতে হয়, কোনো বিধান করতে হয় এবং শ্রমিকের স্বার্থ রক্ষা করতে হয়, আপনি যদি মনে করেন যে দেশের রেমিটেন্স প্রবাহের উপর নির্ভরশীল যেহেতু এই দেশটা, তাহলে সেক্ষেত্রে আপনি প্রাইভেট সেক্টরটাতে এটা প্রায় 1,60,00,000 লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। আমাদের বদনাম থাকতে পারে, আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, আমাদের অনেক সমস্যা থাকতে পারে, কিন্তু আমাদের যে অথরিটি আমাদের বিরুদ্ধে যদি অবস্থান নেয়, অথরিটি যদি আমাদেরকে প্রমোট না করে, তাহলে আমরা কীভাবে বাজারগুলো সাস্টেনেবল করব? কোনো বাজারেই আজকে স্থিতিশীল না। বৈশ্বিক পরিস্থিতি বলেন, এবং বৈশ্বিক পরিস্থিতি খারাপ, একটু ভালোর দিকে আসলেও আমাদের জন্য কোনো মার্কেট এখনও খোলা উন্মুক্ত নেই। শুধু সরকার যখনই সম্ভাবনা কোনো দেশ আসে তখনই বোয়েছেলের সাথে চুক্তি করতে চায়। আমরা আসলে আপনার মাধ্যমে আমরা চাই যে আমরা আমাদের কারণে আজকে যে বিলিয়ন ডলার আসতেছে, এটা কিন্তু একমাত্র শুধু আপনার ঐবেশিক কর্মীদের সুনাম বললে হবে না, এদেরকে কারা পাঠিয়েছে? আমরা পাঠাইছি। আচ্ছা, আপনাদের কথা যখন বলছিলেন তখন একটু জানতে চাই, এই যে ভিসা সংক্রান্ত একটি বিষয় নিয়ে একটা আন্দোলন চলছে, একক ভিসা এবং গ্রুপ ভিসা নিয়ে যে আন্দোলনটা হচ্ছে, এই সমস্যাটা আসলে কোথায়? এই সমস্যা আগে ছিল, অর্থাৎ আপনি দেখেন 2012 সালের 2013 সালের ঐবেশী এবং মানব পাচার আইন এটা করছে আপনার আগের সরকার করার পর আগের সরকার এই দুঃসাহসক করেনি যে এই জায়গাতে, অর্থাৎ রেমিটেন্স যুদ্ধে যারা যাবে প্রত্যাশী তাদের জায়গাতে ব্যারিকেড দিবে এবং প্রাইভেট সেক্টরকে কন্ট্রোনালিকে স্তব্ধ করে দিবে, এটা তারা চিন্তাও করে নাই। কিন্তু এই সরকার এসে এই পরিবর্তন জারি করেছে যে এখানে আগে ছিল 24 জন কর্মীকে আমরা একক বিষয় হিসাবে, আমরা ইন্ডিভিজুয়াল হিসাবে আমরা দেখতাম, অর্থাৎ 24 জনকে তারা কোনো রকম পারমিশন লাগতো না। কিন্তু এখন তারা বলতে চাচ্ছে যে 5 জনের পর্যন্ত একক ভিসা অনুমতি দেবে, কিন্তু 5 জনের পরে তারা দেবে না। তা এখন এই কারণে যে সৌদি একটা বিশাল একটা বাজার, এবং এটা আমাদের কাছ থেকে, কারণ তারা তো আপনার নাজরানের একটা ভিসা রিয়াদে এসে আপনার 10টা ভিসা বলেন, 15টা ভিসা বলেন, তারা তো অ্যাডমিনিস্ট্রেশন ওই পর্যায়ে যাবে না। এই সত্যায়নের বিষয়টা নিয়েই আমাদের আজকে হাজার ভিসা আপনি এক্সপায়ার হয়ে যাচ্ছে, এবং এরা ঝুঁকিতে আছে। আমরা যেটা বলি সেটা দেখা যাচ্ছে গভর্নমেন্ট যদি এদিকে আটকা, দেখা যাচ্ছে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে চলে যাবে, যেটা ইলিগেল, যেটা আমরা সমর্থন করি না। তো গভর্নমেন্টের উচিত এখানে কীভাবে শ্রমিক যাবে, শ্রমিক মাইগ্রেশন কস্ট নয়, শুধু শ্রমিক যাওয়ার সময়সীমা, অর্থাৎ এমপ্লয়ার কী চাই? এমপ্লয়ার চাই একজন শ্রমিক যাবে একটা টাইমের ভিতরে। জনশিমুল, সবশেষ ছোট্ট করে একটু জানতে চাই যে এই যে নারী শ্রমিক পাঠানোর পরে কি আপনাদের দায় এখানে মুক্ত হয়ে যায়? এখানে আসলে আপনাদের দায় কি এতটুকু পাঠানোর কোনো শ্রমিকের ক্ষেত্রে? এই প্রাশ্বাসন কিন্তু সঠিক না। আপনি নিজে স্টাডি করে দেখেন, আপনাদের টিম নিয়ে, আপনাদের অনুসন্ধান টিম রয়েছে সাংবাদিকের, আপনি অনুসন্ধান করে দেখবেন কোনো এজেন্সি এই পর্যন্ত এই দায়ভার নেবে না, কেউ বলেনি। বরং 2013 সালের মানব পাচার আইনে লিগেলভাবে পাঠানোর পরও আপনি জানেন ওই পার্টটা ডিপেন্ড করে সৌদি গভর্নমেন্ট এবং আমাদের
দূতাবাস আছে এবং আমরা আছি। আমরা যখনই একটা মহিলা বিপদে পড়ে তখন আমরা তড়িৎ গতিতে অ্যাকশনে যাই, তাকে আনতে হবে, সমাধান করতে হবে। সমাধানের এই জায়গাতে আমরা আন্তরিক চেষ্টা করি। আমাদের যদি অর্থ লসও হয় আমরা চেষ্টা করি, কিন্তু সেই জায়গাতে মাঝে মধ্যে যেই ব্যান্ডেজটুকু দেওয়া হয় 3 দিনের মধ্যে আনতে হবে, সেটা আমাদের হাতে থাকে না অনেক সময়। তখন আমাদের এই এজেন্সির মালিকদেরকে জেল জুলুম পোহাইতে হয়। শত বাধা বিপত্তি অতিক্রম করেও কিন্তু আমরা নারী শ্রমিকদের পুনর্বাসন ব্যবস্থা করতেছি। দায়ভার আমাদের মধ্যে নেই, এটা সঠিক না। আমরা শতভাগ, কারণ আইন আমাদেরকে ধরে। একটা মহিলা শ্রমিকের যদি কোনো প্রবলেম হয়, পুরুষ শ্রমিকের প্রবলেম হলেও আমার লাইসেন্সে গেলে এটা দায়িত্ব আমার, এবং আমি এটা পুনর্বাসন করব, আনবো, আমার সমস্ত লস এবং আমি এটা বহন করব। জনাব শিমুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সময়ের বাণিজ্যে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ আপনাকে, থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম, এই সময়ের বাণিজ্যে আমাদের সঙ্গে ছিল মোবারক হোসেন শিমুল। আমরা তার সঙ্গে শ্রম বাজার নিয়ে কথা বলছিলাম।